আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি গতকালকে বলেছিলাম যে ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন চালাচ্ছেন মানে যেভাবে দেশটাকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে দাবি করছেন, ওনার সেই দাবি আসলে সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলো কতটুকু মানছে। গতকালকে 6টা সংগঠনের নাম বলেছিলাম যারা দুনিয়ার মোটামুটি বিখ্যাত সংগঠন, এবং এদের সঙ্গে ডক্টর ইউনূসেরও খুব ভালো সম্পর্ক আছে। উনি যখন আমেরিকায় গিয়েছিলেন এদের সঙ্গে মিটিং করেছেন, বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের পরপর তারা একটা চিঠি লিখে ডক্টর ইউনূসকে বলেছেন যে ওনারা আরও কি কি দেখতে চান একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে। বলেছিলাম আপনাদের কালকে এটা, এবং এটা আসলে কি চান না সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না। ওরা চাইলেই পাবেন সেটাও তো গুরুত্বপূর্ণ বিষয়। আমি গুরুত্ব যেটাকে দিচ্ছি সেটা হলো ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের যে ধারণা ছিল, আমরা ভেবেছিলাম ওনার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব ভালো। উনি যদি ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতায় আসে, তো পশ্চিমা বিশ্ব যেমন ওনার সঙ্গে দেখা করার জন্য, ওনার সঙ্গে কথা বলার জন্য সারা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রনায়ক অপেক্ষা করেন, গুরুত্ব দেন ওনাকে, তো সেই গুরুত্বটা বোধহয় আমরা এখানেও দেখতে পারবো। কিন্তু বাস্তবে তা হয়নি। উনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আমরা টের পেয়েছি যে একজন নোবেল বিজয়ী যখন কেবল নোবেল বিজয়ী হয়ে যায় তখন তাকে যেন মানুষ যেভাবে দেখে, সেই নোবেল বিজয়ী যখন নাকি সরকার প্রধান হয়ে যায় তখন তাকে আর তারা নোবেল বিজয়ী হিসেবে দেখতে চায় না, তখন তারা তাকে সরকার প্রধান হিসেবে দেখতে চায়, এই সরকারের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। এবং এই সরকারের প্রধান হয়ে তিনি কি কি কাজ করেছেন, কি কি কাজ করতে চাচ্ছেন সেগুলোকে তারা বিচার করতে চায়। তখন আর ব্যক্তিগত সম্পর্ক কোনো কাজে লাগে না। এক্ষেত্রে আমরা এটা নির্মমভাবে সেই দৃশ্য দেখলাম। সেই দৃশ্যের দ্বিতীয় ধাপ আজকে দেখলাম। আজকে কি দেখলাম? আজকে একটা নিউজ পড়লাম, এটা দৈনিক যুগান্তরে লিড নিউজ করেছিল ওরা। সেখানে নিউজটার শিরোনাম ছিল যে নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ। মানে আইএমএফ যে আমাদের ঋণ দিচ্ছিল 6টা কিস্তিতে, সেই কিস্তিগুলি কিন্তু তারা বিভিন্ন সময়ে ধাপে 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 তারা এটা কিন্তু শুরু করেছে, এবং এ পর্যন্ত তারা 5 কিস্তি আমাদের নেওয়া হয়েছে। 6ষ্ঠ কিস্তি ঋণ দেওয়ার কথা ছিল এবছরের, মানে ডিসেম্বরে, এই বছরের শেষ মাসে ডিসেম্বরে সেই 6ষ্ঠ কিস্তি দেওয়ার কথা ছিল। সেটা পরিমাণ খুব বেশি যে আমি তা বলছি না, $80 কোটি কিছু বেশি আমাদের সেই ঋণটা তাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল। কয়েকদিন আগে বিশ্বব্যাংক এবং আইএমএফের একটা বার্ষিক সভা চলছিল ওয়াশিংটনে। সেখানে গিয়েছিলেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। সেখানে তার সঙ্গে আইএমএফের বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে আইএমএফ বলেছে যে তারা 6ষ্ঠ কিস্তির ঋণ এখনই ছাড় করবে না। কেন করবে না? তারা সেই কারণটা উল্লেখ করেছে। তারা বলেছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তারা এটা দেবে না। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে, তারপর তারা তাদেরকে এই ঋণের টাকাটা ছাড় করবে। নতুন সরকারের জন্য তারা কেন ওয়েট করছে, কে আসবে তা কিন্তু তারা যায় না, কেউ জানে না, এবং তাদের কোনো এ ব্যাপারে কোনো আগ্রহ নেই যে কে আসবে কে আসবে না, সেটা অন্য ব্যাপার, এটা জনগণের ব্যাপার, জনগণ কাকে ভোট দিয়ে আনবে এটা তাদের ব্যাপার। কিন্তু তারা চাচ্ছে যে টাকাটা আমরা একটা গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চাই। মানে এই সরকার নিজেদেরকে যতই বলুক, সরকারের প্রেস সেক্রেটারি একজন আছে না, উনি বলতেন না আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে, বাট আপনাদের তো আইএমএফ এর ঋণ পাওয়ার ম্যান্ডেটই নাই। তো কি বলেন রে ভাই, আপনাদের কোনো ম্যান্ডেট নাই। দয়া করে, এতদিন কেউ আপনাদের কিছু বলেনি, এখন বলা শুরু হয়েছে, আরও বলতে থাকবে। একটা অনির্বাচিত সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার এত লম্বা সময় থাকে না রে ভাই, এটা কোথাও থাকে না। এটা থাকাটা ভদ্রতা নয়। আপনারা জোর করে আছেন, আপনাদের উপদেষ্টাদের মধ্যে লোভ ধরে গেছে যে আরো কত থাকা যায়। আসেন আইএমএফ এর কথায় আসি। আইএমএফ বলছে যে নতুন যে সরকারটা আসবে সেই সরকারের কাছে কেবলমাত্র তারা এই ঋণটা দেবে, এবং সেখানে বলছে যে তারা নতুন সরকারের সঙ্গে দেখবে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সংস্কার কর্মকাণ্ড করছে, এই সংস্কার কর্মকাণ্ডের ব্যাপারে তাদের মূল্যায়ন কি সেটাও তারা দেখবে। তার মানে এই সংস্কার কর্মকাণ্ড তারা কি করছে
এটা যে হুবহু বাস্তবায়িত হবে এটা আইএমএফ মনে করে না। তারা মনে করে এই সংস্কার কর্মকাণ্ডগুলো তারা কিভাবে দেখে না দেখে তার উপর নির্ভর করবে যে আইএমএফ ওই সরকারের উপর নির্ভর করতে পারে কি পারে না, এবং এই সরকারের উপর যে নির্ভর করতে পারে না সেটা কিন্তু তারা অলরেডি বলেই দিয়েছে যে আমরা আপনাদেরকে ঋণটা দিচ্ছি না। এখন আহসান যে মুসলিম বলেছেন যে এই ঋণ না হলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের অর্থনৈতিক অবস্থান আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, আমাদের বৈদেশিক ঋণের দরকার নাই, আমরা একদম খাদের কিনারে ছিলাম, এখন ওখান থেকে ব্যাক করেছি, ব্যাক করে এখন অনেক ভালো জায়গায় চলে এসেছি, কাজে আমাদের ওই ঋণ না হলে চলবে। এটা হয়, আঙ্গুর ফল অনেক সময় টক হয়, খেতে না পারলে আঙ্গুর ফল টক লাগে। পান নাই এখন ডায়লগ মারছেন, তাহলে যদি দরকারই নাই তাহলে এখন গেলেন কেন? যদি আপনার দরকারই না থাকে তবে তখনই বলে দিতেন আমি চাই না আপনার টাকা। যখন তারা দিল না তখন আপনি মানে ভাবের কথা বলতেছেন, আমাদের দরকার নাই, নিতে আমরা কী করবো, এগুলি বলছেন। আচ্ছা বলেন, আপনারা তো মনেই করে নিয়েছেন এদেশের মানুষ কেউ কিছু বুঝে না, সবাই আপনারা যা বুঝাবেন তাই বুঝবে, এবং সেটা শুনে তারা খুব বাহবা করবে। সন্দেহ নাই আমাদের রিজার্ভ আগের তুলনায় বেড়েছে, কোনো সন্দেহ নাই, এটা ইতিবাচক একটা ব্যাপার। কিন্তু আমি এটাও বলি, আমি বলি যে সরকারের একমাত্র ইতিবাচক দিকটা হলো অর্থনৈতিক দিকটা। অর্থমন্ত্রী ভালো করছেন, মানে আপনার বাংলাদেশ ব্যাংক ভালো করতেছে দু একটা জায়গা ছাড়া। বাংলাদেশ ব্যাংকে একটা জায়গা তো খুবই তারা খারাপ কাজ করেছে, যে কয়েকটা ব্যাংকে একীভূত করার জন্য যারা যে উদ্যোগটা নিয়েছে সেটা নিয়ে, কিন্তু তার আগে ওই দুর্বল ব্যাংকগুলোর ব্যাপারে এই গভর্নর এমন এমন কথা বলেছে যে ওই ব্যাংকগুলো যেমন ভয়াবহ অবস্থা হয়ে গেছে। দেখ, সেটা অন্য আলাপ আরেকদিন করব, যে কী অবস্থা এক্সিম ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংকগুলো, তারা কি বিপদে পড়েছে। এখন তাদের কাছে যারা টাকা রেখেছে তারা কত বিপদে আছে, একটা টাকাও তারা তুলতে পারছে না। যারা ওখানে এফডিআর করেছিল তারা লাভের টাকাটা পর্যন্ত তুলতে পারছে না। এই সব কিছু কিন্তু গভর্নরের কারণে, এই বেশি কথা বলে আমার মনে হয় যেটা আর কি। যাই হোক, এটা মানুষের অনেক মানুষের দুঃখ, অনেক মানুষের কষ্ট, তখন আর এগুলি বলি না। এটা নিয়ে আমরা পরে একটা ডিটেল একটা প্রতিবেদন আমি করবো আশা করি। যে কথা বলছিলাম, তাহলে মোদ্দা কথা হলো ঋণের টাকা ছাড় হচ্ছে না, আইএমএফ ঋণের টাকা দেবে না নতুন একটা নির্বাচিত সরকার ছাড়া। টাকাটা আমি আগে বলি, টাকাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ইমেজটা। এই অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজ এখন বিশ্বব্যাপী এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা যেটা ভেবেছিলাম যে ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক পরিচিতি, সেই পরিচিতি আমাদেরকে অনেক টাকা, অনেকে বলেছিল কিন্তু মানে আলাপ আলোচনায়, এই ডক্টর ইউনূস এসেছে আর টেনশন নাই, এখন খেলে ডলার আর ডলার, অনেক ডলার আমাদের দেশে আসবে, আমরা ডলারের সয়লাভ হয়ে যাব। আপনাদের মনে আছে ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন, গত বছর নভেম্বরে বলেছিলেন যে আমরা আর বিশ্বের কাছে যাব না, বিশ্ব এখন আমাদের কাছে আসবে। আপনারা এই নিউজটা দেখেন, হেডলাইনটা কি, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব যেন আমাদের কাছে আসে। মানে ভাই কথার মানে ফিরিওয়ালা বলেছিলাম আমি ওনাকে, মানে চটকদার কথা বলে, মানে ওই যে বলে না ক্রিস্পি ডায়লগ আর কি, মানে মচমচে ডায়লগ দেয় উনি। তো এইভাবে দিয়ে বিশ্ব আসছে, পরে বিশ্বটা চলে যাচ্ছে আপনার কাছ থেকে। আইএমএফ তো আপনার কাছে আপনাকে শুনলো না। তো এগুলি ইমেজটা হলো ইম্পর্টেন্ট। আমরা সেই ইমেজটাকে ধরে রাখতে পারছি না, আমরা মানুষের ভরসায় জায়গায় থাকতে পারছি না। মানে ডক্টর ইউনূস এই দেশটাকে পশ্চিমা বিশ্বের কাছে একটা সম্ভাবনাময় দেশ হিসাবে তুলে ধরতে পারেননি, এটা ওনার ব্যর্থতা। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আপনারা দেখেছেন যে গত দুদিনে, আজকে এবং গতকালকে, তিনটা প্রধান রাজনৈতিক দল, প্রধান কিনা যাই না, দুটো তো প্রধান বটেই, বিএনপি এবং জামাত ইসলামকে আমি প্রধানই মনে করি, এনসিপি আমার বিবেচনায় একটা অপ্রধান রাজনৈতিক দল। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করছেন, তাদের কাছে কিন্তু আবার এনসিপি একটা প্রধান দলের মধ্যে পড়ে তাদের বিবেচনায়। এখানে এক ধরনের পক্ষপাতিত্ব আছে বলে আমি মনে করি। যাই হোক, তারা তিনটা দল যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, এবং দেখা করে তিনটা দলের কাছ থেকেই আমি একটা পয়েন্টে একটা অভিন্ন দাবি বলেন অথবা অভিন্ন অভিযোগ বলেন, সেটা আমরা পেয়েছি। সেইটা কি, সে অভিযোগটা কি? অভিযোগটা হলো যে কতিপয় উপদেষ্টার ব্যাপারে তাদের অভিযোগ আছে। বিএনপি বলেছে যে কিছু কিছু উপদেষ্টা মানে বিশেষ বিশেষ দলের প্রতি এক ধরনের
আনুগত্য আছে অথবা এক ধরনের ভালোবাসা আছে, সম্পৃক্ততা আছে। জামাতও ঘুরে ফিরে একই কথা বলেছে, এবং জামাত বলেছে আমরা প্রথমবারের মতো ওনাদেরকে জানালাম, ইনফর্ম করলাম, এবং প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন আমি এটা দেখবো, সিরিয়াসলি দেখবো, এরকম। এবং এনসিপির প্রধান নাহিদ ইসলাম তো বেশ আগে বলেছিনি যে অনেক অনেক উপদেষ্টা তারা সেফ এক্সিট খুঁজছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডারের সঙ্গে কথা বলছেন কীভাবে সেফ এক্সিট পাওয়া যায়। তার মানে সেফ এক্সিট কেন খুঁজবেন? তার মানে তাদের কর্মকাণ্ড নিয়ে আপত্তি আছে বলেই তো তারা সেফ এক্সিট খুঁজছেন। তাহলে আমরা দেখলাম যে সরকারের বিবেচনায় যে তিনটা দল প্রধান, তারা সবাই একটা অভিযোগ করেছেন যে এই উপদেষ্টা মণ্ডলীতে কেউ কেউ অথবা সবাই তারা একটা নিরপেক্ষ নির্বাচন করার যোগ্য নয়, কারণ তাদের মধ্যে নানা ধরনের পক্ষপাতিত্ব আছে, পক্ষপাত দুষ্টতা আছে। কারা আছে কেউ আবার নাম বলে না, সাংবাদিককে জিজ্ঞাসা করেছে, কেউ নাম বলে না, বলে বুঝে নেন, মানে বোঝার দায়িত্বটা আমার আর অভিযোগ করার দায়িত্বটা তাদের। ভালো একটা সমস্যা, মানে জনগণকে একটা মোটামুটি জিগজ্যাগ পাজলের মধ্যে ঢুকাই দিছে যে তুমি এই কুইজের জবাব দাও, আমি কিছু কমু না, কিন্তু আমি অভিযোগ করব। যাই হোক, এগুলি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের কৌশল কিনা জানি না, জনগণকে বিভ্রান্ত করার কৌশল কিনা সেটাও আমি বলতে পারবো না, এটা তারাই ভালো বুঝবেন। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেই জিনিসটা হলো যে একজন উপদেষ্টা, উপদেষ্টা মানে কি? মন্ত্রী, কিন্তু রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। উনি কোনো একটা দলের প্রতি অথবা এক বা একাধিক দলের প্রতি তার একটা অনুরাগ আছে, একটা বিরাগ আছে। এটা অবশ্যই আগামী নির্বাচনের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কিন্তু এটা কি বেশি ক্ষতিকর, বেশি ঝুঁকিপূর্ণ, নাকি একজন উপদেষ্টা উনি মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান, জনগণকে বিভ্রান্ত করতে চান, জনগণকে মিথ্যা কথা বলে একটা নির্দিষ্ট মতবাদের প্রতি ধাবিত করতে চান, সেটা বেশি ক্ষতিকর? এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন। মানে এ কথাটা আমি বললাম কেন, আমাদের একজন উপদেষ্টা, বহুল আলোচিত উপদেষ্টা, মানে ওনার নাম প্রায় বিভিন্ন প্রসঙ্গে এমনি এমনি চলে আসে, তিনি হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ভদ্রলোক যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা, একই সঙ্গে এলজিআরডি মিনিস্টার, মানে মিনিস্ট্রির দায়িত্ব উনি পালন করেন। বয়সের সবচেয়ে ছোট, দায়িত্বে সবচেয়ে বড় মিনিস্ট্রিটা তাকে দেওয়া হয়েছে। মানে এটা খেলাধুলা আর কি, বুঝছেন না? আমাদের প্রধান উপদেষ্টার খেলাধুলা এগুলো যে উনি দিয়েছেন ওনাকে। এই ভদ্রলোক পরশুদিন সোমবার দিন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট লিখেছেন। সেই পোস্টের নিচে একটা ছকের মতো করে উনি দিয়ে দিয়েছেন, সেখানে 14টা লাইন আছে, 14 লাইনে 14টা ছকের মধ্যে আর কি 14টা বিষয় উল্লেখ করা হয়েছে যে ভারতের সঙ্গে আমাদের আগে যে যে চুক্তি ছিল তার মধ্যে এই 14টা চুক্তি নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন, যার মধ্যে 10টা চুক্তিকে বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেছেন, আর স্থগিত করা হয়েছে একটা চুক্তি, আর এছাড়া পুনর্বিবেচনা করা হয়েছে 2টো চুক্তি, আর বাস্তবায়নের জন্য আলোচনা করা হচ্ছে একটা চুক্তি। এই একটা তালিকা উনি দিয়েছেন। ওই ছকের উপরে লেখা হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা 10 চুক্তি বাতিল, বাকিগুলো বিবেচনাধীন। এই শিরোনামে উনি একটা ছক বানিয়েছেন। ছকের চুক্তিগুলির নাম দিয়েছেন, স্বাক্ষরের সাল দিয়েছেন, সিদ্ধান্তের ধরন দিয়েছেন, দিয়ে উপরে উনি একটা কমেন্টও করেছেন। সেই কমেন্টের মধ্যে উনি কী লিখেছেন? তিনি লিখেছেন, কমেন্টে উনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরেই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধরনের একটা পোস্ট যখন উনি দিয়েছেন, দেওয়ার পর স্বভাবতই আমাদের এখানে যে সমস্ত লোক মানে আপনার ভারত বিরোধী কথা শুনতে পছন্দ করে, সত্য হোক মিথ্যা হোক বানিয়ে বানিয়ে বললে হলো, যারা পছন্দ করেন তারা একদম হুমড়ি খেয়ে পড়েছেন, আহা কি দারুণ কাজ করেছে অন্তর্বর্তী সরকার, বিশাল একটা কাজ করেছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা চলেছে। পরের দিন মানে গতকালকে আমরা কি দেখলাম? গতকালকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন উনি বলেছেন, উনি এক সাংবাদিকদের জিজ্ঞাসা করার ফলে উনি একটা ব্রিফিংয়ে বলেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর উনি বলেছেন যে ভারতের সঙ্গে 10টি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে দাবি করা হয়েছে
সেটা সঠিক নয়। ভালোভাবে আপনারা ভুল শুনছেন না কিন্তু। একজন উপদেষ্টা বলছেন 10টা চুক্তি বাতিল করা হয়েছে এবং আরও অনেকগুলি স্থগিত করা হয়েছে, অনেকগুলি পুনর্বিবেচনা করা হচ্ছে বলে বিশাল একটা মোটামুটি একটা মাঠ গরম করে ফেলেছেন। তারা কত কাজ করেছেন তার একটা মানে এক্সাম্পল দিতে যে। আর ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে যোগসূত্রটা যে মন্ত্রণালয়ের মাধ্যমে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন যে কথাটা উনি লিখেছেন, যে তালিকাটা উনি দিয়েছেন সেটা সঠিক নয়। উনি ভদ্র ভাষায় বলেছেন যে উপদেষ্টা মহোদয় মানে আমাদের আসিফ মাহমুদ সজীব ভাইয়া, উনি হয়তো অন্য কারো কোথাও এটা পেয়েছেন, সেটা উনি এখানে রিপোস্ট করেছেন, মানে ওখান থেকে কপি পেস্ট করেছেন। আর উনি যে মন্তব্যটা করেছেন এই মন্তব্যটাও বলেছেন এটা বলাটা ব্যাপারে উনি কোনো মন্তব্য করতে চাননি। ভদ্রতা কি বলবেন, মন্তব্য করতে চাইলে তো অনেক কথাই বলতে হয়, তো উনি কোনো মন্তব্য করেনি। পাশাপাশি তৌহিদ সাহেব কিছু কথা বলেছেন, সে কথাগুলো কি, সে বলেছেন যে ওখানে যে তালিকাটা আছে তার অধিকাংশ চুক্তির যে নাম দেওয়া আছে এই চুক্তিগুলি আসলে এক্সিস্টই করে না, মানে এই চুক্তিগুলির অস্তিত্বই নাই। মানে সম্পূর্ণ কাল্পনিক একটা চুক্তির নাম উল্লেখ করে কাল্পনিক একটা সাল দিয়েছে, কোন সালে চুক্তিটা স্বাক্ষর হয়েছে, এবং কাল্পনিক একটা সিদ্ধান্ত দিয়েছে যেটা বাতিল করা হয়েছে। অধিকাংশ চুক্তি এক্সিস্টই করে না। মাত্র একটা কথা যেটা বলেছেন বাতিল করেছেন সেটা ঠিক আছে, মাত্র একটা, আর বাদ বাকিগুলো এক্সিস্টই, অনেকগুলো এক্সিস্টই করে না, অনেকটা হয়ই নাই, চুক্তিও হয় নাই, এরকম ঘটনা। এবং উনি বলে দিয়েছেন কয়েকটা কথা, যেমন ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, তারপর অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্প, তারপরে ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প, তারপরে কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প, তারপরে সিলেট শিলাচর সংযোগ প্রকল্প, তারপরে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি। এগুলো আসলে এই ধরনের কোনো চুক্তিই হয় নাই ভারতের সঙ্গে, আমাদের চুক্তিই হয় নাই ভাই। মানে আজগুবি একজন উপদেষ্টা, ওনার হয়তো অনেক বলবেন না বয়স কম, ছেলে মানুষ, বুঝে নাই, উত্তেজনার বশবর্তী দিয়ে দিয়েছে, সবই সত্য। কিন্তু পাশাপাশি সবচেয়ে বড় সত্য হলো এই ছেলেটার হাতে তো আমাদের বড় দুটো মন্ত্রণালয় আপনি দিয়ে রেখেছেন। আপনি কি দিবেন আপনার শিশুপুত্র যাকে আপনি খুব আদর করেন তার হাত থেকে আপনি পিস্তলটা তুলে দিবেন? তার হাত থেকে আপনাকে ছুরি তুলে দিবেন? তার হাত থেকে এক কাপ গরম চাও তো আপনি দিবেন না, যে সে নিজের শরীর পুড়িয়ে ফেলবে। আর তাকে আপনি বসিয়ে দিয়েছেন এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সে তো দেশ পুড়িয়ে ফেলার অবস্থা হয়েছে রে ভাই। এই কার কবলে পড়েছি আমরা? মানে একেবারে ভুয়া, হাস্যকর। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে, মানে এরা কতটা দুর্বিনীত আচার আচরণের দিক দিয়ে, চিন্তা ভাবনার দিক দিয়ে। সোমবার দিন উনি পোস্ট করেছেন, মঙ্গলবার দিন উপদেষ্টা মহোদয় মানে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এগুলো ঠিক না, একটাও ঠিক না। আজকে বুধবার দিন আমি এটা যখন করছি, আমি আজকেও দেখছি তার ভেরিফাইড ফেসবুক পেজে ওই পোস্টটা এখনো আছে। তার মানে উনি এটাকে অন করছেন। এই হলো দেশের অবস্থা। তো আমাদের রাজনৈতিক দলগুলো গিয়েছেন, বলেছেন কারা কারা পক্ষপাতদুষ্ট। এই ভদ্রলোকের এই যোগ্যতাকে, এই কর্মকাণ্ডকে আপনি কি বলবেন? আমার ধারণা তারা যে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলেছেন তার মধ্যে এই ভদ্রলোক আছেন, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে অযোগ্যতা, যুক্ত হয়েছে ক্ষতিকর অযোগ্যতা। কিছু কিছু লোক আছে কোনো কাজ করতে পারে না, সে অযোগ্য। আর এ তো ভুল কাজ করে, উল্টাপাল্টা কাজ করে, এবং আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক মানে চরম খারাপ করার জন্য এই সমস্ত দুই একটা ঘটনাই যথেষ্ট। আপনি কত বড় বীর হয়ে গেছেন ভাই, যে আপনি এই ধরনের কাজ, অপকর্ম, এই ধরনের মানে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করার মতো রিস্ক নিতে পারেন? আমরা কি এটা করতে চাই? কেন করব আমরা? আমি ভারতকে অপছন্দ করতে পারি, তাই বলে আপনার ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাবেন? এই দায়িত্ব তো আপনাকে কেউ দেয় নাই রে ভাই, এই এখতিয়ারও আপনাকে কেউ দেয় নাই। আমি খালি একটা কথাই বলবো, যে মাথায় রাখতে হবে যে আপনাদের হাতে আমরা দেশটা তুলে দিয়েছি, আপনি দেশটাকে ডুবিয়ে দেওয়ার অধিকার আপনাকে আমরা দিইনি। আমি মনে করি এদের ব্যাপারে আমাদেরও এখন সতর্ক হতে হবে, আমাদেরও কণ্ঠ উচ্চকিত করতে হবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।